সফলতার গল্প খুঁজতে খুঁজতে আমরা আজকে এসেছি নড়াইলে। দেখব এবং জানবো নড়াইলের উদ্যোক্তাদের সঠিক পরিকল্পনা এবং সঠিক ব্যবস্থাপনায় কেমন করে গড়ে উঠেছে বেশ কিছু সফল প্রকল্প। বর্তমান সময়ে বেশ কিছু খামার ব্যবস্থাপনা খুব সহজেই নজর কেড়েছে বেশ কিছু সাহসী উদ্যোক্তাদের কাছে। ছাগল পালন প্রকল্প যা খুব সহজেই নজর কেড়েছে অনেক উদ্যোক্তার। সারা দেশে সরকারি এবং বেসরকারিভাবে গড়ে উঠছে ছাগল পালন প্রকল্পে। আজ আমরা এসেছি তেমন একটি আদর্শ ছাগল পালন প্রকল্পে। জানবো এবং দেখব ছাগল পালনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। ছাগল বাংলাদেশের গুরুত্বপূর্ণ পশু সম্পদ, দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম উৎস। বাংলাদেশের সুপ্রাচীন কাল থেকেই ছাগল পালন হয়ে আসছে, তবে তা ছিল পরিবার কেন্দ্রিক। বর্তমানে দেশে বেশ কিছু বাণিজ্যিক ছাগলের খামার সম্ভাবনা নতুন দিগন্ত উন্মোচন করেছে। উন্নত জাত যে কোনো খামারের প্রধান চালিকা শক্তি। বর্তমানে বাংলাদেশে বেকার সমস্যা ও দারিদ্রতা দূরীকরণে ছাগল পালন রাখতে পারে উল্লেখযোগ্য ভূমিকা। বর্তমানে দেশে ছাগলের পরিমাণ প্রায় 2.5 কোটি, যার অধিকাংশই ব্ল্যাক বেঙ্গল জাতের। দেশে এবং বিদেশে ছাগলের মাংস ও দুধের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা এখন কথা বলবো নাজ গড ফার্মের প্রধান উদ্যোক্তা জনাব শেখ মাসুম হোসেন সাহেবের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মাসুম সাহেব, এই যে আপনি ছাগল পালন শুরু করেন কবে থেকে? এটা হচ্ছে আমরা শুরু করি মূলত ফেব্রুয়ারি মাসে, গত বছর 14 সালের 5 ফেব্রুয়ারি আমরা এখানে 2014 ফেব্রুয়ারিতে। 5 ফেব্রুয়ারি আর কি আমরা এখানে ছাগল তুলি। আচ্ছা, এই ছাগল পালন শুরু করবার পিছনে কি কোনো অনুপ্রেরণা বা কোনো গল্প আছে? অনুপ্রেরণা আসলে এরকম গল্পটা যে ছাগল পালন আসলে কমার্শিয়ালি হয় না, এটা ডোমেস্টিক পর্যায়ে আমরা যতদূর জানি। কিন্তু আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি, করার পরে বেসরকারি সংস্থায় চাকরি করতাম এবং আমার সঙ্গে আছে আমার ভাইরা। আমরা ওই সময় থেকে স্টুডেন্ট লাইফ থেকে মূলত আসলে যে ছাগলের ফার্ম যেহেতু বাংলাদেশে নাই এবং ব্রিডিং ফার্ম নাই, তখন আমরা চিন্তা করতাম যেহেতু যদি মানে বাড়িতে হয়, বসত বাড়িতে হয়, তাহলে কমার্শিয়ালি কেন হবে না। আর যেহেতু এটা বছরে 2বার বাচ্চা দেয় এবং মিনিমাম 2টো করে বাচ্চা হয়, 4টা বাচ্চা, তাহলে এটা কেন সম্ভব না আসলে। এটাই যাচাই করার জন্য আমরা আসলে শুরু করি। প্রথম যখন শুরু করেন তখন মোটামুটি কত ছিল আপনার পুঁজি, কত দিয়ে শুরু করেন? আমরা তখন শুরু করছি তখন 2.5 লক্ষ টাকা এরকম আর কি, ঘর বাদে আর কি। হ্যাঁ, বাদে প্রায় 2.5 লাখ টাকা, বা শেড ধরে আপনার 1.4 লাখ টাকা। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার কাছে ঠিক এই মুহূর্তে কত প্রজাতির ছাগল? আমার কাছে এই মুহূর্তে 4 প্রজাতির ছাগল আছে। মোট আছে সব মিলে 100-র মতো আছে আমার কাছে। এগুলিকে আপনার মার্কেটে মানে হচ্ছে যে বাজারে বিপণনের জন্য, বিক্রির জন্য মোটামুটি কতদিন সময় কাছে রাখতে হয়? এগুলো আসলে গ্রোথের উপর ডিপেন্ড করে। একই মার পেটের বাচ্চা, কিন্তু সবাই কিন্তু সমান গ্রোথ হয় না। কোনোটা 6 মাস লাগে, কোনোটা 8 মাস, তবে মিনিমাম 8 মাস হলে একটা ছাগলের বাচ্চা। বেসিক্যালি যে 2 প্রজাতির ছাগল আপনার কাছে আছে এই মুহূর্তে, তার মধ্যে কোন প্রজাতি? 4 প্রজাতির। তার মধ্যে কোন প্রজাতি আপনি প্রেফার করেন? আমি এই মুহূর্তে ক্রস যে জাতটা, ফিওর যে ব্ল্যাক বেঙ্গল, ওটাও খারাপ না, তবে সেটা বসত বাড়িতে। কিন্তু কমার্শিয়ালি একটু একবার ক্রস হয়েছে যমুনা পাড়ির সঙ্গে বা অন্য যে কোনো উন্নত যে জাতগুলি আছে, সেটা কমার্শিয়ালি ভালো। বিশেষ করে আপনি জানেন যে বেঙ্গল মিট বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গলের গোশ বাইরে মনে হয় পাঠায়। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গলের যে খাসি হবে সেটা কিন্তু কোনো ক্রসের যে খাসি তার সেই গোশের সঙ্গে পারবে না কখনো, এবং টেস্টও আলাদা। ওদের খাবার টাবার এমনি কিভাবে জোগান করছেন? খাবার এখানে ন্যাচারালি যে আমরা যে ঘাস উৎপাদন করি, ঘাসটা, আর বাইরের থেকে যে কনসেন্ট্রেট ফুড আছে, গমের ভুসি, ভুট্টা ভাঙা, তারপরে এই চালের গোড়া, এগুলি খাবারের জন্য ঘাস তো আপনাকে লাগবে, সাথে সাথে ওটাও লাগবে। আচ্ছা, ঘাস কি আপনারা উৎপাদন করছেন? আমরা উৎপাদন করি। তারপরে মনে করেন যে আপনার এই ছাগলের এই ফার্মটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার যেটা মনে হয় যে আসলে ব্রিডিং খারাপ না, তবে এখানে ম্যানেজমেন্টের কিছু বিষয় রাখতে হবে। যেমন যেটা আমাদের এই মুহূর্তে একটু ল্যাগ আছে, যেমন আপনার
এটা কিন্তু একটা মানে ম্যাটারনিটি হোম বলতে পারেন, ব্রিডিং ফার্ম অন কাইন্ডস অফ ম্যাটারনিটি হোম, কারণ এখানে বাচ্চা হচ্ছে, সে বাচ্চাকে নার্সিং করতে হচ্ছে, হ্যাঁ, তো সেটা ভালো, একটু মানে ম্যানেজমেন্টটা ভালো থাকলে ব্রিডিং ভালো হবে আর কি। হ্যাঁ, তাহলে ব্যাপার হচ্ছে যে যখন এই ছাগলের কোনো অসুখ বিসুখ হয় বা কোনো প্রবলেম হয় তখন কি করেন? এটা যেহেতু আমি তো বেশ দিন, প্রায় 1 বছর হতে গেল, এবং আমি বেশ কয়েকটা ট্রেনিং পেয়েছি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে ছাগল পালনের উপর? হ্যাঁ, ছাগল পালনের উপর, ভেড়া পালনের উপরে। আর যেহেতু আমি লেখাপড়া করি, এবং যে কোনো প্রবলেম আপনি নেটে সার্চ দেবেন, গোট ভেট কর্নার নামে একটা ইয়ে আছে, আমেরিকান সোসাইটি, ওটা ওখানে প্রায় 150-200 মানে ইয়ে আছে, ডাক্তার আছে, ওরা আপনাকে কনসালটেন্ট আছে, কনসালটেন্ট, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে সাজেস্ট করে দেবে যে আপনি এটা ইউজ করেন। এই প্রবলেম হলে এই ধরনের। এখন আমি এদের যে অসুখগুলো হয় মোটামুটি সেটা আমি নিজেই করতে পারি। এখন মনে করেন যে আপনার নতুন করে যদি এই ছাগলের ফার্মিংটা কেউ শুরু করতে চায় বাণিজ্যিকভাবে আর কি, কারণ গৃহপালিত প্রাণী হিসেবে তো এটি পরিচিত, বাসায় আছে, কিন্তু বাণিজ্যিকভাবে যদি কেউ শুরু করতে চায় তাহলে তার জন্য করণীয় কি? তার জন্য করণীয়, তাকে মানসিকভাবে, এটা হচ্ছে আপনার যতটুকু পরিশ্রম তার চেয়ে বেশি ধৈর্য, আপনাকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে, কারণ এরা মানে খুব ধরনের মানে বাংলা যেটা বলে আনাটা করে কিন্তু, হ্যাঁ, তো এই ধৈর্যশীল যদি কেউ হয় তাহলে গোট ফার্ম করা সম্ভব। ধৈর্য না থাকে যদি, কারণ এরা আপনার গায়ে উঠবে, ই করবে, ওই দেখা যাচ্ছে আপনি দাবড় দিচ্ছেন, আপনি উত্তরে যাইতে বলছেন, ও দক্ষিণে যাচ্ছে, আপনি দেখা যাচ্ছে মানে রোদের, যে কারণে ওদের নাম ছাগল। হ্যাঁ, ছাগল। এই জন্য আপনাকে ধৈর্যশীল যদি কেউ হয় তাহলে এটা সম্ভব। কোন জাতটা আপনি প্রেফার করবেন যদি কেউ একদম নতুন করে শুরু করতে চায়? তাহলে ক্রসটা নিয়ে শুরু করতে হবে। আচ্ছা, মোটামুটি কত ইনভেস্ট করে একটা মানুষ শুরু করতে পারে? ওইটা ডিপেন্ড করে আসলে তার ফেন্সিংটা, তার এরিয়াটা কেমন নিবে সে, হ্যাঁ, এরিয়া যদি বেশি থাকে তাহলে 1,05,000 টাকা নিয়ে মোটামুটি শুরু করা যাবে। 1,05,000 টাকা নিয়ে একটা সেট করতে প্রায় 2 লাখ টাকা লাগবে। তারপরে আপনার মান্থলি খরচও আছে প্রায় 20-25 হাজার টাকা। আপনার শেডটা আমরা দেখবো আর কি। আর হলো যে ফেন্সিং যদি থাকে আপনার, আপনি গরুর খামার করবেন, ফেন্সিং না, বেঁধে রাখবেন শেষ, কিন্তু এটা দেখেন কত রকম ইয়ে দেওয়া, তো শুধু ওই যে নীল যে নেটগুলো দেখছেন ওইটাই আমি কিনছি প্রায় 30-35 হাজার টাকা। এই পুরোটাই হচ্ছে যে আপনার ল্যান্ড, তাই তো? এই পুরোটা ঠিক ওই যে আমার বাড়ির এরিয়ার ইয়েটা হচ্ছে ওইটা দিয়ে আপনার ওই বাউন্ডারিটি টোটাল এখানে 14 বিঘা আছে টোটালে। হ্যাঁ, আর এতটুকুর মধ্যে হচ্ছে যে আপনারা এটা জাস্ট আমরা গোট ফার্মিংটা এটার ভিতরে রাখছি। আচ্ছা, ঘাসটা সবকিছু এখান থেকে, এবং বাইরে মূলত আমরা যেহেতু আমাদের গরু শুরু হচ্ছে, গরু উঠবে এই শুক্রবার থেকে, আমরা গরু তুলবো। আচ্ছা, এই যে ফেন্সিং করা আছে, এই যে নেট দেওয়া আছে, এটা কি মানে এটা বিশেষ করে কিসের জন্য? এটা মূলত যেহেতু এটা আমাদের লাস্ট বাউন্ডারি, এটা আমাদের বাউন্ডারি হিসেবেও কাজ করছে, আমার এটার ফেন্সিং হিসেবেও কাজ করছে। আর এটা মূলত যে ঘাসটা এটা নষ্ট করে না ফেলে। আচ্ছা আচ্ছা, এটা থাকলেই হতো, কিন্তু যখন বাচ্চাগুলো ঢুকে ফেলে এর ঘাসের, দেখুন ঘাসটা খেয়ে গেছে, এই ঘাসটা একবার যদি ওর আগাটা খেয়ে ফেলে তাহলে এটা বড় হবে, বুড়ো হবে, বাট বড় হবে না। আচ্ছা, এত বড় একটা জায়গা আপনি ম্যানেজ করছেন, আপনার সাথে কাজ করছে কতজন? আমার সঙ্গে কাজ করছে প্রায় 5 জনের মতো আমার কর্মচারী আছে। 5 জন। হ্যাঁ, মোটামুটি কি ধরনের রোগবালাই ওদের হয়? এটা রোগবালাই, এরা বেশি গরম বেশি ঠান্ডা, এটা হচ্ছে ছাগলের জন্য মারাত্মক। আচ্ছা, এটা একটু কন্ট্রোলে রাখতে হবে। এটা কন্ট্রোলে রাখতে হবে। আর এদের ভ্যাকসিনেশন আছে, হ্যাঁ, পিপিআর, মারাত্মক হচ্ছে পিপিআর ছাগলের, আর হচ্ছে এফএমডি, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা খুরা রোগ যেটাকে বলে, এটা দুটো ভ্যাকসিন দিয়ে রাখলে আপনি আর অ্যাজ ইউজুয়াল যে রোগ শোক হয় এগুলো মানে কি বলা চলে ওভারকাম করতে পারবেন আপনি, একটু যদি নলেজ থাকে আপনার। আচ্ছা, যদি মনে করেন যে আপনার ওই যে বাজারজাত করতে চাই, তাহলে ছাগলের বাচ্চা নিয়ে এসে রাখার পরে মোটামুটি কত সময় পালন করতে হবে? আপনি বাচ্চা নিয়ে এসে রাখার পরে আপনি এখন যদি আপনি খাসির বাচ্চা আনবেন না ছাগির বাচ্চা আনবেন সেটা একটা ফ্যাক্টর। আপনি যদি খাসির বাচ্চা নিয়ে আসেন ওইটা আপনার 6 মাস 7 মাস বা 8 মাসও লেগে যেতে পারে আপনার খাবার এর উপরে। আর ছাগি যেটা সেটা 6-7 মাস বয়স হলেও ডাকে চলে আসবে, প্রেগন্যান্ট হবে। এরা তো এখানে এভাবে এই অবস্থা থাকে ছাড়া অবস্থায়, কিন্তু রাত্রেবেলা আমি শেডে, তাহলে শেডটা একটু দেখি। অবশ্যই। আমরা এখানে আমার শেডটা কিন্তু দেখেন কয়েকটা মানে ডিভাইডেড করা, হ্যাঁ, দেখতে পাচ্ছি আলাদা আলাদা বেশ করা কিছু ডিভাইডেড করা আছে। ওই 5টায় মূলত যারা হ্যাঁ অবশ্যই ওইখানে হচ্ছে যাদের আমরা বলি যে প্রেগন্যান্ট হয়তো 3.5 মাস হয়ে গেছে,
বা 4 মাস, তখন ওরা এই চেম্বারগুলোতে চলে আসে। ম্যাক্সিমাম সিকিউরিটি। হ্যাঁ, ম্যাক্সিমাম সিকিউরিটি প্লাস ওদের খাবার লাগে বেশি, ওদের খাবার বেশি লাগে, কনসেন্ট্রেট ফুডও বেশি লাগে, মানে অ্যাজ ইউজুয়াল যে খাবার সেটার সাথে ছাড়াও আমরা কিন্তু খাবারটা বেশি দিই। আর এই যে ছোট ছোট ঘরগুলি দেখছেন, এগুলো হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা মানে এই ঘরগুলিতে ওই বাচ্চাটা 7 দিন পর্যন্ত ওদেরকে আমরা রাখি, যেহেতু বাচ্চা সহ মা থাকবে এবং একে অতিরিক্ত যেহেতু এখন শীতকাল, ওর বেশি তাপের প্রয়োজন হয়। দেখেন আমরা লাইট দিয়ে বেশি লাইট দিয়ে রাখা আছে টেম্পারেচারটা রেস করার জন্য। নিচে হলো যে আপনার চাটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, চাটাই, কারণ ওদের পা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার যদি ফাঁকা না থাকে তাহলে বিষটা যে নাদিটা এটা পড়বে না। আচ্ছা, মানে প্রেগন্যান্সি সময় 3-3.5 মাস 3 মাস হলে ওরা এই জোনে চলে আসবে। আর ওইটাই থাকে আমার ভেড়া, ওইটা ভেড়া যেহেতু বেশি খায়, ওটা ভেড়া বেশি খায়, তো যার কারণে ভেড়াকে যদি আপনি ওইভাবে ছেড়ে দেন তাহলে ও আপনার অন্যদের খাবারটাও খেয়ে ফেলবে, কারণ অন্য যে খাবার খাক না কেন, মানে দানাদার খাবারের সময় ওরা রীতিমতো মারমুখী হয়ে যায়। হ্যাঁ, তা ভেড়া এটা এই জন্য আমরা এটাকে এই পোর্শনটা ভেড়াদেরকে আটকাই। ভেড়া মোটামুটি কতগুলি আছে? ভেড়া এখন 9টা আছে। আচ্ছা, ভেড়ার মার্কেট রেট? ভেড়ার মার্কেট রেট ছাগলের মতো, কিন্তু আমরা বিক্রি করতে গেলে পাবো না। যারা বিক্রি করছে ভেড়া, আর ভেড়া ছেলে ফেললে মানে চামড়া ছাড়ানোর পরে ওটা আপনার খাসি হয়ে যাবে, খাসির দামে ওরা বিক্রি করবে, কিন্তু আমাদের কাছ থেকে যখন কিনবে তখন মানে বাংলাদেশে এখনো ওইভাবে ভেড়ার গোশটা অ্যাভেলেবেল মানে মানুষের চাহিদার তালিকায় ওইভাবে এখনো আসেনি এখন। তবে আমার মনে হয় টুমরো চলে আসবে, যেহেতু খাসির গোশের দাম বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। এখন মনে করেন যে এই যে দেখতে পাচ্ছি যে এটা দোতলা করেছেন, হ্যাঁ, নিচতলাটা খালি কেন? এটা হচ্ছে ওদের উঁচু জায়গায় ওদের থাকার জন্য, না হলে ওরা যদি পায়খানার প্রস্রাব একসঙ্গে নিচে থাকে তাহলে কিন্তু একবার গায়েটায় লেগে যাবে। আচ্ছা, না আমি ভেবেছিলাম বোধহয় নিচেও। না, নিচে থাকে না, ওটা জাস্ট ওই কারণেই যে প্রস্রাব আর পায়খানা না হলে একসাথে হয়ে ওদের গায়েটা ওরা ময়লা হয়ে যাবে, এরা নামবে এইভাবে, ওদের গায়ে কিন্তু কোনো কিছু লাগবে না, প্রস্রাব করছে নিচে পড়ে যাচ্ছে। যে ঘাসটা আছে এখান থেকে খেয়ে ফেলছে বেশ ঘাস, এটা হচ্ছে আপনার সুইট জাম্বো। এই সুইট জাম্বুটা এটা ফলনটাও ভালো। হ্যাঁ, এটা ঘাস। হ্যাঁ, এটা কেটে দিলে এখান থেকে আপনি দেখেন এই যে যাচ্ছে, এবং যত কাটবেন আপনি, এবং এটাকে বহুবর্ষী ঘাস বলা হয়, বহু বছর থাকবে একবার লাগালে। এটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার। আচ্ছা, নেপিয়ারের ভিতরে প্রায় 8-9 প্রকার জাত আছে, কিন্তু এই জাতটা হচ্ছে উন্নত মানের জাত। এটা BLRI থেকে, সাভার থেকে ওনরা আমাকে প্রায় 10,000, ওনারা মোট 30-40 হাজার কাটিং নিয়ে আসছিলেন, আমাকে 10,000 কাটিং দিয়েছিলেন। এবং এটা আপনি ওইখানে দেখতে পারবেন যে একটা থেকে কতগুলি বার হচ্ছে। আচ্ছা, আপনি 10-15 কেজিও হয় একটা থেকে, এত হয়। মোটামুটি আপনার একটা বীজ রোপণ করার পরে, বীজ না, এটা কাটিং হয়, একটা কাটিং। হ্যাঁ, দুটো থাকতে হবে। এই যে আপনি দেখেন এটা শুকায় গেছে। হ্যাঁ, এটার এতটুকু পরিমাণ আপনার, এবং চোখটা উপরে রেখে আপনি মাটিতে গেড়ে দেবেন। এখানেও আপনার ফোট হবে, এখানেও ফোট হবে, এইরকম করে নাকি? হ্যাঁ, এরকম করে আপনার 45% 5 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে লাগাতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া করে লাগাতে হবে, যেটা আপনার এখান থেকেও, এই গোড়া থেকেও হবে, এখান থেকেও হবে। হ্যাঁ, এটাও একই প্রকারেরই। এটা আপনি দেখেন কতগুলি ছড়া হয়েছে। হ্যাঁ,
এবং এরা যদি আর একটু এর কিছুদিন পরে মানে শীতটা চলে যাওয়ার পরে এদের ফলন হবে প্রচুর মানে ফলন হবে। একদম মোটামুটি আনারসের গাছের মতো হ্যাঁ, গোছা গোছা হয়ে গোছা প্রচুর গোছা হয়। পরিমাণে আপনি এতে অনেকগুলি তাহলে এই শীতের সময় ছাগলদের খাবারগুলো শীতের নিশ্চিত সময় করছেন কিভাবে? আমাদের ছাগলদের আলাদা করে যেমন খড় আছে, আমাদের খড় ছোট ছোট করে চপিং করে, হ্যাঁ, চপিং মেশিন দিয়ে কেটে ওটা আমরা আপনার এই ইউরিয়া সার, লবণ, চিটাগুড় এটা দিয়ে প্রথমে মাখানো হয়। মাখায় রাখার পরে আপনার হচ্ছে এই যে কোনো আর কি খোল, হ্যাঁ, এটা আপনার সরিষার খোল হতে পারে, নারকেলের খোল হতে পারে, এটা দিয়ে আর ভাতটাকে ফেটে ভালো করে ফেটে ওইটা দিয়ে আবার মাখায়। আলাদা করে ভাত রান্না করতে? হ্যাঁ, আলাদা করে আমরা ও বাবা, ইসে করে তো তাপালে করে ভাত রান্না করি। খাবার তো তাহলে মানে খুব ভালো প্রসিডিউর মেইনটেইন করতে হ্যাঁ, হয়। প্রসিডিউর মেনটেন করতে হয় এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং খুব টাইম মেনটেন করতে হয়। আপনি মনে করলেন যে খাবার যায় 2 ঘন্টা পরে দেবো, নট নেসেসারি, এরা পাগল বানায় ফেলবে আপনাকে। আচ্ছা, মানে আপনি ঠিক যদি 8টায় খাবার দেন 8টায় দেবেন। এক্স্যাক্টলি রাইট টাইম টাইম, ওরা টাইমটা খুব ফলো করে, আপনি কোনো সময় চেঁচাবে না। যখনই দেখবে যে টাইম আপনি ব্রেক করছেন তখন চেঁচাবে। চিল্লাচিল্লি চলো তাহলে বেরোই। এখানে একটা বাউন্ডারির মতো আছে, এরকম একটা ফেন্সি দেওয়া আছে আর কি। এই ফেন্সের বাইরে কিছু ছাগল দাঁড়িয়ে আছে যেগুলিকে ভিতর থেকে 2-3টা ছাগল ঢুকতে দিচ্ছে না, কেন? এরা আসলে এরা যে সবাই থাকে এক জায়গায়, এদের একজনের গন্ধ, শরীরের গন্ধ কিন্তু আর একজন ওটা ওটা পরিচিত হয়ে গেছে। কিন্তু যখন এবং ওরা তো দেখে একটা লুকিং একটা বিষয় আছে এবং দেখতেছে যে না এরা তো আমাদের সঙ্গের না, এবং প্রথমত যে ওদের হচ্ছে গায়ের গন্ধটা নেয়। যখনই দেখতেছে যে না গায়ের গন্ধ মিলছে না, তখনই কিন্তু দেখেন ওকে কিন্তু আপনার ইয়ে করতেছে, মানে তখন আর ওকে ও প্রতিরোধ করতেছে যে না ও আমাদের দলের না। এই দেখেন একটা বিষয়, এ কিন্তু আসলে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে যে এখান থেকে কেউ কোনো অপ্রত্যাশিত কেউ যেন ঢুকতে না পারে, যেন নতুন কেউ, যে ওরা বুঝতেই পারতেছে যে নতুন মানে কেউ ঢুকছে এর ভিতরে, এবং দেখেন সবাই কেউ না কেউ কিন্তু ওদেরকে আক্রমণে রাখে। তার মানে এগুলিকে হচ্ছে আপনি নতুন এখানে নিয়ে হ্যাঁ, এসেছেন? এটা নতুন, দ্যাট মিন্স এটা আমার বাড়িতে ছিল। হ্যাঁ, আচ্ছা। বাড়ি থেকে এখানে নিয়ে আসছে মেয়েদের। আচ্ছা, নিয়ে এসে আপাতত রেখেছেন হ্যাঁ, এখানে? আপাতত রাখছি আবার। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে মাসুম ভাই, থ্যাংক ইউ ভেরি আমরা মাচ। যখন নতুন নিয়ে আসি তখন মিনিমাম 7 দিন 15 দিনের কিউরিং Understanding এর জন্য। না ওখানে রাখা হয়। ওদের কোনো নতুন রোগশোক আছে কিনা ওদেরকে আমরা অবজারভেশনে রাখি, ওদেরকে পিপিআর দিব, ওদেরকে কৃমির ডোজ খাওয়াবো। খাওয়ানোর পরে তারপরে ওকে রোগমুক্ত যতক্ষণ মনে করি যে না ও ওকে, তখন নিয়ে আসি। ফাইনালি তারপরে হ্যাঁ, ফাইনাল নিয়ে আসি, কারণ এদেরকে নিয়মিত ভ্যাকসিনেশন দেওয়া হয়, আচ্ছা। কৃমির ডোজ খাওয়ানো হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ওকে, মাসুম ভাই, ভালো আপনাদের লাগলো। সবাইকে ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, জানলাম অনেক কিছু। দেখা হবে ইনশাআল্লাহ, ভালো Thank থাকবেন। you. সঠিক পরিকল্পনা এবং সঠিক ব্যবস্থাপনা একটি অপ্রচলিত কৃষি ব্যবস্থা হয়ে উঠতে পারে কৃষির একটি বড় অংশ। আর তার একটি বড় উদাহরণ হচ্ছে আজকের এই ছাগল পালন প্রকল্প। দেখলাম, জানলাম ছাগল পালন সম্পর্কে। আমাদের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সফল ব্যক্তির সফলতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।